একটু চোখ বন্ধ করে সিনারিওটা ইম্যাজিন করার চেষ্টা করুন। সালটা ১৭১১। লন্ডনের একটা অত্যন্ত হাই এন্ড মানে অভিজাত ড্রয়িং রুম। একদম টিপিক্যাল আপার ক্লাস ফাইবার কি। রাইট। চারদিকে সিল্কের গাউন পরা লেডিরা, পাউডার মাখা পরচুলা পরা জেন্টলম্যানরা বসে আছেন। কফির সুবাস আর চায়ের কাপের টুংটাং আওয়াজের মাঝে সবাই খোশগল্পে মেতে আছেন। সবকিছুই খুব পারফেক্ট আর এলিগেন্ট মনে হচ্ছে। ঠিক তাই। কিন্তু ঠিক এমন সময় হঠাৎ পেছনের দিক থেকে একটা কাঁচির স্ন্যাপিং সাউন্ড শোনা গেল। খচাখচ। রবার্ট লর্ড পিটার নামের ২১ বছরের এক অ্যারিস্টোক্র্যাট তরুণ সুন্দরী অ্যারাবেলা ফার্মারের মাথার পেছন থেকে একগুচ্ছ চুল মানে একটা লক জাস্ট কেটে নিয়েছে। এবং সবচেয়ে শকিং ব্যাপার হলো কোনো পারমিশন ছাড়া সম্পূর্ণ আচমকা। লিটারেলি। যেমন পেছন থেকে কেউ ছুরি বসিয়ে দিয়েছে। মানে ওই ড্রয়িং রুমের কনটেক্সটে ব্যাপারটা ওরকমই সিরিয়াস ছিল। হ্যাঁ, আর এই সামান্য একটা ইনসিডেন্ট থেকে ইংল্যান্ডের দুটো প্রবল প্রভাবশালী ক্যাথলিক ফ্যামিলির মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে গেল। লিটারালি একটা কোল্ড ওয়ার শুরু হয়ে গেল তাদের ভেতর। একটা জাস্ট চুলের গুচ্ছ নিয়ে এত বড় ড্রামা। এক্স্যাক্টলি। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা আমাদের সোর্স ম্যাটেরিয়ালগুলো ঘেটে ঠিক এটাই ডিকোড করার চেষ্টা করছি। কিভাবে এই নিছক একটা টিনেজ ড্রামা বা বলতে পারেন একটা প্যাটি স্ক্যান্ডাল থেকে জন্ম নিল ইংলিশ লিটারেচারের সবচেয়ে শার্প, সবচেয়ে জিনিয়াস সোশ্যাল ক্রিটিক। আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক। রাইট। হোমারের ইলিয়াডে আমরা দেখেছি হেলেনের জন্য দুই দেশ ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ে, কিন্তু এখানে ট্রয়ের মতন কোনো রণক্ষেত্র নেই। এখানে রণক্ষেত্র হচ্ছে লন্ডনের ওই ড্রয়িং রুমটা, আর হেলেনের বদলে আমাদের আছে অ্যারাবেলা ফর্মা। এই যে একটা সামান্য চুল কাটার ঘটনাকে পোপ ট্রোজান ওয়ারের মতন একটা এপিক স্কেলে নিয়ে গেলেন, এটার পেছনের কারণটা কিন্তু বেশ ডার্ক। অবশ্যই, কারণ পোপের নিজের জীবনটা যদি আমরা একটু পেছনের দিকে ফিরে দেখি, মানে ১৬৮৮ সালে তার জন্ম। সে সময় ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে সাংঘাতিক একটা রিলিজিয়াস টেনশন চলছিল। একটা পলিটিক্যাল টার্ময়েল আর কি। একদম। পোপ নিজে ছিলেন একজন রোমান ক্যাথলিক, আর সেই সময় টেস্ট অ্যাক্টস অনুযায়ী ক্যাথলিকদের লিগ্যাল রাইটস বলতে সমাজে প্রায় কিছুই ছিল না। মানে তারা তো ভোটও দিতে পারতেন না, তাই না? রাইট। তারা পার্লামেন্টে ভোট দিতে পারতেন না, কোনো পাবলিক বা সরকারি অফিসে জব করা তো দূরের কথা, লিগ্যালি লন্ডনের ১০ মাইলের মধ্যে তাদের বসবাস করাও নিষিদ্ধ ছিল। ওয়াও! মানে নিজের দেশেই তারা অনেকটা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিটেড হতেন। হ্যাঁ, কিন্তু তার চেয়েও ট্র্যাজিক ছিল পোপের ফিজিক্যাল কন্ডিশন। সোর্স মেটেরিয়াল অনুযায়ী মাত্র ১২ বছর বয়সে তিনি পটস ডিজিজ বা মেরুদণ্ডের যক্ষায় আক্রান্ত হন। এই ইনফেকশনের কারণেই তো তার মেরুদণ্ড মারাত্মকভাবে বেঁকে যায়, তাই না? এক্স্যাক্টলি। উনার হাইট মাত্র ৪ ফুট ৬ ইঞ্চিতে আটকে গিয়েছিল। সারা জীবন সোজা হয়ে দাঁড়ানোর জন্য তাকে একটা শক্ত ক্যানভাসের ব্রেস বা সাপোর্ট পরে থাকতে হতো। এটা পড়াটা খুবই পেইনফুল ছিল। পোপ নিজেই তো নিজের এই যন্ত্রণাদায়ক লাইফকে ডিসক্রাইব করেছিলেন দিস লং ডিজিজ মাই লাইফ বলে। হ্যাঁ, আর ফিজিক্যাল এই লিমিটেশনের কারণে পোপ সেই আমলে ট্রেডিশনাল ম্যাসকুলিন কাজগুলো করতে পারতেন না। যেমন ধরুন ঘোড়ায় চড়া বা ক্লাবে আড্ডা দেওয়া। রাইট। বা পলিটিক্সে ডিরেক্টলি অংশ নেওয়া। সব কিছু থেকেই তিনি ডিট্যাচড ছিলেন। তাকে বাধ্য হয়ে আইসোলেশনে থাকতে হতো। আমার তো পুরো ব্যাপারটা পড়ে লিটারালি মনে হচ্ছে পোপ হলেন হাই স্কুল ক্যাফেটেরিয়ার এক কোনায় বসে থাকা সেই এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট কিন্তু আউটসাইডার স্টুডেন্ট। দারুণ একটা অ্যানালজি। তাই না? যে ওই পপুলার বা কুল কিডসদের মেন গ্রুপে নেই, কিন্তু দূর থেকে বসে ওই পপুলার ছেলে মেয়েদের প্রতিটি বোকামি, ফেক হাসি আর ভণ্ডামি নিখুঁতভাবে অবজার্ভ করছে। আর নোট নিচ্ছে। হ্যাঁ, সমাজের এই আউটসাইডার পোপ যখন দেখলেন ওই লন্ডনের এলিটরা একটা সামান্য চুলের গুচ্ছ নিয়ে মহাযুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, তখন তিনি তার সবচেয়ে ধারালো ওয়েপনটা বের করলেন। মকেপেক। একদম। মকেপেক বা ব্যঙ্গাত্মক মহাকাব্য। আলেকজান্ডার পোপকে আসলে এই দুই পরিবারের একটা কমন বন্ধু জন ক্যারেল রিকোয়েস্ট করেছিলেন এই সাবজেক্টটা নিয়ে কিছু লিখতে। মানে ওই ঝগড়াটা মেটানোর জন্য। হ্যাঁ, ক্যারেল ভেবেছিলেন পোপ যদি একটা মজার কিছু লেখেন তাহলে হয়তো দুই পরিবার সেটা পড়ে হাসাহাসি করে এই ইগো ক্ল্যাশটা ভুলে যাবে। লাভ দেম টুগেদার এগেন, এটাই ছিল প্রাইমারি মোটিভ।
কিন্তু পোপ যেটা ডেলিভার করলেন সেটা শুধু ওই 2 পরিবারের জন্যই না, পুরো সোসাইটির জন্যই একটা স্ক্যান্ডালাস আয়না হয়ে দাঁড়ালো। আর কবিতার টাইটেলটাই দেখুন, দ্য রেপ অফ দ্য লক। মডার্ন কনটেক্সটে রেপ ওয়ার্ডটা তো খুবই সেন্সিটিভ আর ভায়োলেন্ট একটা শব্দ। অবশ্যই, কিন্তু ল্যাটিন ভাষায় এর রুট ওয়ার্ড হল র্যাপিও, যার অর্থ হল ফোর্সফুলি ছিনিয়ে নেওয়া বা টু স্ন্যাচ। মানে জাস্ট কেড়ে নেওয়া। হ্যাঁ, কিন্তু পোপ শব্দটার এই ডাবল মিনিং খুব ডেলিবারেটলি ইউজ করেছেন। তিনি আসলে বোঝাতে চেয়েছেন ওই সুপারফিশিয়াল সোসাইটিতে একটা মেয়ের চুলের গুচ্ছ হারানো আর তার ভার্জিনিটি হারানোর মধ্যে মোরালি কোনো তফাৎ ছিল না। ওয়াও! মানে দুটো ক্ষেত্রেই তাদের ড্রামাটিক রিঅ্যাকশন সমান এক্সট্রিম। এক্স্যাক্টলি। আর এই ডাবল মিনিংটার ইম্প্যাক্ট আরও বেড়ে যায় যখন আমরা দেখি পোপ কিভাবে মহাকাব্যের ট্রেডিশনাল রীতিগুলো হুবহু নকল করছেন। হ্যাঁ, ক্লাসিক্যাল এপিক বা মহাকাব্যের স্টাইলগুলো সে ইউজ করছে, কিন্তু কন্টেন্টটা একদম রিডিকুলাস। যেমন ধরুন হোমা বা ভার্জিল তাদের মহাকাব্য শুরু করেন মিউজ বা দেবদেবীদের আহ্বান দিয়ে, যাকে ইনভোকেশন বলে। পোপও ঠিক সেভাবেই অত্যন্ত সিরিয়াস টোনে তার কবিতা শুরু করেছেন। কিন্তু তার সাবজেক্ট ম্যাটার হলো একটা স্যালুন লেভেলের গসিপ। লিটারালি। আর এই মেকানিজমটা সবচেয়ে ব্রিলিয়েন্টলি কাজ করে ওম্বার খেলার সিনটাতে। ওহ, অম্বর। অম্বর ছিল সেই আমলের খুব পপুলার একটা স্প্যানিশ কার্ড গেম বা তাস খেলা, যেখানে 3 জন প্লেয়ার খেলত। আর পোপ এই তাস খেলাকে এমনভাবে ন্যারেট করেছেন যেন সেটা ইলিয়াডের কোনো ব্লাডি ব্যাটলফিল্ড। তাসের কার্ডগুলো, স্পেডস, ডায়মন্ডস, ক্লাবস, এগুলো যেন এক একটা আর্মি। আর নায়িকা বেলিন্ডা, মানে যিনি রিয়েল লাইফে অ্যারাবেলা ফার্মার, সে যেন একজন সেনাপতি। তাসের টেবিলের সবুজ ভেলভেটের কাপড়টাকে পোপ বলছেন ভেলভেট প্লেন বা মখমলের যুদ্ধ ময়দান। কার্ডগুলো যখন একে অপরের কার্ডকে হারাচ্ছে, পোপ সেটাকে এমনভাবে ডিসক্রাইব করছেন যে রাজারা যুদ্ধে মারা যাচ্ছে, তাদের রক্তে ময়দান ভেসে যাচ্ছে। কিং অফ স্পেডস যখন কুইনকে টেক ডাউন করে, সেটা লিটারালি একটা ডুয়েলের মতো শোনায়। মানে একটা সিম্পল ড্রয়িং রুম এন্টারটেনমেন্টকে সে কনভার্ট করে দিয়েছে একটা সিরিয়াস ওয়ারজোনে। কিন্তু আমার মতে মহাকাব্যের আসল ফ্লেভারটা পোপ এনেছেন সিজনের শুরুতে হিরোদের প্রিপারেশনের জায়গাটাতে। মানে অ্যাকিলিস বা হেক্টরের কথা মনে করুন। হ্যাঁ, মহাকাব্যের হিরোরা যুদ্ধের আগে কিভাবে বর্ম পরে অস্ত্রশস্ত্র সাজায়। রাইট। পোপ বেলিন্ডা মেকআপ করার দৃশ্যটিকেও ঠিক সেভাবেই প্রেজেন্ট করেছেন। ক্যান্টো ওয়ানের ওই বিখ্যাত টয়লেট সিন বা রূপচর্চার টেবিলের দৃশ্যটা। এই দৃশ্যটা ইংলিশ লিটারেচারের অন্যতম মাস্টারপিস। পোপ মেকআপ করাকে রীতিমতো একটা রিলিজিয়াস রিচুয়াল বা সেক্রেড রাইটস অফ প্রাইড হিসেবে দেখাচ্ছেন। বেলিন্ডা আয়নার সামনে বসে আছে, আয়নার প্রতিবিম্বটা হলো দেবী। বেলিন্ডা নিজেই সেই দেবীর পূজারী। আর তার দাসী বেটি হল ইনফিরিয়র প্রিস্টেস বা অধস্তন পুরোহিত। মানে ভ্যানিটি বা নিজের রূপের অহংকারটাই হচ্ছে তাদের আসল ধর্ম। আর এই সোসাইটির ভ্যালুজ কতটা করাপ্টেড এবং মেকি সেটা বোঝাতে পোপ একটা দারুণ রেটরিক্যাল টুল ইউজ করেছেন, জিউগমা। জিউগমা হলো এমন একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার যেখানে একটা ভার্ব বা ক্রিয়াপদ দুটো সম্পূর্ণ আলাদা ওজনের বা আলাদা সিগনিফিকেন্সের জিনিসের সাথে যুক্ত হয়। হ্যাঁ, পোপের সবচেয়ে বিখ্যাত লাইনটা হলো পাফস, পাউডার্স, প্যাচেস, বাইবলস, বেলেদু। এই একটা লাইনের পাওয়ার মারাত্মক। একই সারিতে ছড়ানো। তাদের কাছে বাইবেলের মতো একটা স্যাক্রেড টেক্সট আর একটা চিপ লাভ লেটারের ভ্যালু একদম ইকুয়াল। স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল জিনিস এখানে এসে পুরোপুরি একাকার হয়ে গেছে। আমাদের সোর্সগুলো কিন্তু এই মেকআপ টেবিলটাকে আর একটা খুব ইন্টারেস্টিং লেন্স থেকে অ্যানালাইজ করেছে, মার্ক্সবাদী এবং কলোনিয়াল বা ঔপনিবেশিক পার্সপেক্টিভ। আমরা অষ্টাদশ শতাব্দীর কথা বলছি, যখন ব্রিটিশ এম্পায়ার এক্সপ্যান্ড করছে, গ্লোবাল ট্রেডের নামে সারা বিশ্বে লুটপাট চলছে। আর বেলিন্ডার ড্রেসিং টেবিলটা হচ্ছে সেই গ্লোবাল এক্সপ্লয়টেশনের একটা মাইক্রোকজম। একদম তাই। ইন্ডিয়ার উজ্জ্বল রত্ন বা ইন্ডিয়াস গ্লোয়িং জ্যামস, আরবের সুগন্ধি, হাতির দাঁত ও কচ্ছপের খোলস দিয়ে বানানো চিরুনি, দ্য টর্টোয়েস হেয়ার অ্যান্ড দ্য এলিফেন্ট ইউনাইট। পুরো পৃথিবীকে যেন লুট করে নিয়ে আসা হয়েছে এই ব্রিটিশ অভিজাত নারীদের সাজানোর জন্য। আর এই লাক্সারির পিছনের যে ডার্ক রিয়ালিটি, স্লেভ ট্রেড, কলোনিয়াল ভায়োলেন্স, অসংখ্য মানুষের রক্ত আর ঘাম, সবকিছু এই পারফিউম আর পাউডারের নিচে খুব সুন্দরভাবে চাপা পড়ে গেছে। হাতির দাঁত আর কচ্ছপের খোলসকে তাদের ন্যাচারাল স্টেট থেকে ধ্বংস করে এখানে চিরুনি বানানো হয়েছে। ঠিক।
ওয়েট, এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। সোর্সগুলো পড়ে আমার মনে একটা কনফিউশন তৈরি হয়েছে। পোপ কি আসলেই শুধু বেলিন্ডাকে বা এই সোসাইটিকে হেট করতেন বা ক্রিটিসাইজ করতেন? কেন মনে হচ্ছে আপনার? কারণ পোপ কবিতায় বেলিন্ডার বিউটিকে যেভাবে গ্লোরিফাই করেছেন, অফুল বিউটি পুটস অন অল ইটস আর্মস, কিংবা বেলিন্ডা যখন নৌকায় করে টেমস নদী দিয়ে যায়, নদীর দুই ধারে সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। হ্যাঁ, এটা একটা ভ্যালিড পয়েন্ট। পরে তো মনে হয় পোপ সাবকনশাসলি এই ঐশ্বর্য আর গ্ল্যামারের প্রতি মারাত্মক ফ্যাসিনেটেড ছিলেন। মানে একদিকে তিনি হাসছেন, কিন্তু অন্যদিকে তিনি নিজেও যেন এই ইলিউশনের ফাঁদে পড়েছেন। ফ্যাসিনেশন তো ছিলই, আর পোপের স্যাটায়ারের প্যারাডক্সটাই এখানে। এই কবিতা একটা ইন্টিগ্রেটেড অ্যাম্বিভ্যালেন্স আছে। মানে একটা মিক্সড ফিলিংস আর কি। এক্স্যাক্টলি। তিনি এই সোসাইটিকে ক্রিটিসাইজ করছেন ঠিকই, কিন্তু একই সাথে এর আর্টিফিশিয়াল বিউটির প্রতি তিনি হিপনোটাইজড। উইলিয়াম হ্যাজলেট এই কবিতাকে বলেছেন এক্সকুইজিট স্পেসিমেন অফ ফিলিগ্রি ওয়ার্ক। পোপ জানতেন এই গ্ল্যামারটা ক্ষণস্থায়ী এবং মিনিংলেস, কিন্তু যতক্ষণ তা আছে, তার যে একটা প্রবল পাওয়ার আছে, সেটা তিনি কখনোই ডিনাই করেননি। কিন্তু পোপের নিজের ফিজিক্যাল কন্ডিশনটা একবার চিন্তা করুন। আমরা আগেই আলোচনা করেছি যে তিনি চাইলেও তো এই গ্ল্যামারাস জগতের অ্যাক্টিভ পার্ট হতে পারতেন না। সো এই অ্যাডমিরেশনটার সাথে কি একটা বিটারনেস বা জেলাসি মিক্স ছিল না? অবশ্যই ছিল। ফিজিক্যাল রেস্ট্রিকশনের কারণে তিনি ছিলেন চিরস্থায়ী স্পেকটেটর। একটা আউটসাইডার লেন্স থেকে দেখছিলেন বলেই তিনি এর সৌন্দর্যটা যেমন দেখতে পাচ্ছিলেন, তেমনি এর পেছনের চরম শূন্যতাটাও ধরতে পারছিলেন। আর এই স্পেশাল বিউটিকে প্রোটেক্ট করার জন্যই তো পোপ কবিতায় একটা সুপার ন্যাচারাল লেয়ার অ্যাড করেন, তাই না? হ্যাঁ, ১৭১২ সালের প্রথম ভার্সনটা ছিল বেশ ছোট, কিন্তু ১৭১৪ সালের ভার্সনে তিনি রোজিক্রুশিয়ান ফিলোসফি থেকে কিছু অদ্ভুত আত্মা বা মেশিনারি নিয়ে আসেন। ট্র্যাডিশনাল মহাকাব্যে যেমন জিউস বা অ্যাথেনার মতো দেবদেবীরা হিরোদের প্রোটেক্ট করে, পোপ এখানে হোমারিক গডসদের রিপ্লেস করে নিয়ে এলেন সিলফ, গ্নোম, নিম্ফ আর স্যালামান্ডারদের। পোপের এক্সপ্লেনেশনটা বেশ মজার। তিনি বলছেন যে নারীরা জীবনে খুব ফ্লার্ট করত বা কোকেট ছিল, তারা মারা যাওয়ার পর বাতাসের আত্মা বা সিলফ হয়ে যায়। আর যারা খুব প্রুড বা খিটখিটে ছিল, তারা হয় মাটির আত্মা গ্নোম। বেলিন্ডার চিফ গার্ড হচ্ছে এই সিলফদের লিডার এরিয়েল। অ্যারিয়েল কবিতায় বেলিন্ডাকে স্বপ্নে ওয়ার্নিং দেয় যে একটা বড় বিপদ আসতে চলেছে। আর সেলফদের মেন ডিউটি কি? নারীদের সতীত্ব বা অনার রক্ষা করা। কিন্তু এই কাজটা তারা কিভাবে করে, তার মেকানিজমটা শুনলে হাসি পাবে। তারা কোনো স্পিরিচুয়াল বা মরাল অ্যাডভাইস দেয় না। একদম না, বরং তারা নারীদের মনকে একটা ফ্যাশনেবল জিনিস থেকে আর একটা ফ্যাশনেবল জিনিসের দিকে ডাইভার্ট করে দেয়। মানে একটা পুরুষকে হয়তো একটা মেয়ের ভালো লাগতে শুরু করেছে, সেলফরা সাথে সাথে মেয়েটার ফোকাস অন্য একটা নতুন তরবারির নট বা নতুন ডিজাইনের কোচের দিকে ঘুরিয়ে দেয়। পোপ নারীদের হৃদয়কে বলেছেন টয় শপ অফ দি হার্ট, মানে এটা একটা খেলনার দোকান যেখানে ট্রু ফিলিংস বলে কিছু নেই, রোম্যান্সও জাস্ট একটা অবজেক্ট। যদি কোনো সেলফ তার ডিউটি করতে ফেল করে, তাদের জন্য পোপ যে পানিশমেন্টের কথা লিখেছেন, সেটা তো পুরাই হিলারিয়াস। হ্যাঁ, অ্যারিয়েল ওয়ার্ন করে দেয় যে ডিউটিতে গাফিলতি করলে তাদের কোনো ছোট শিশির বা ভায়ালের মধ্যে আটকে রাখা হবে, অথবা চুলের কাঁটার বা বটকিনের মধ্যে গেঁথে রাখা হবে, কফি দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এই জায়গাটা থেকে কিন্তু আমাদের সোর্সগুলোতে একটা স্ট্রং নারীবাদী বা ফেমিনিস্ট ডিবেট উঠে এসছে। সমাজের চোখে নারীর এই অনার বা সম্মান জিনিসটা আসলে কি? বেলিন্ডা কি সত্যিই প্যাট্রিয়ার্কাল সোসাইটির একটা অগভীর পুতুল? যার নিজের কোনো আইডেন্টিটি নেই, সবই শুধু মেল গেজকে স্যাটিসফাই করার জন্য। নাকি সে আসলে নিজের এই রূপকে একটা ওয়েপন হিসেবে ইউজ করছে? সোর্স ম্যাটেরিয়ালগুলোতে দুটো পার্সপেক্টিভই খুব সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে। একদিক থেকে দেখলে তার পুরো এক্সিস্টেন্সটাই মেকআপ আর সোসাইটিকে ইমপ্রেস করার উপর নির্ভরশীল। কিন্তু ওই কনটেক্সটে, যেখানে একটা মেয়ের ভোটাধিকার বা প্রপার্টি রাইটস নেই, সেখানে তার ফিজিক্যাল বিউটিটাই তার সবচেয়ে বড় পাওয়ার। বেলিন্ডা তার রূপ দিয়ে পুরুষদের ম্যানিপুলেট করে। পোপ নিজেই কবিতায় লিখেছেন, ফেয়ার ট্রেসেস ম্যানস ইম্পিরিয়াল রেস ইন স্ন্যা অ্যান্ড বিউটি ড্রজ আস উইথ আ সিঙ্গল হেয়ার। মানে পুরুষেরা হয়তো সৈন্য সামন্ত নিয়ে পুরো বিশ্ব জয় করতে পারে, কিন্তু একটা মাত্র চুল দিয়ে নারী সেই রাজকীয় পুরুষকে নিজের ফাঁদে আটকে ফেলতে পারে। এটা একটা ম্যাসিভ পাওয়ার ডাইনামিক। নারী হয়তো সোশ্যালি পাওয়ারলেস, কিন্তু এই বিউটি গেমের সেই আসল মাস্টারমাইন্ড। কিন্তু এই পাওয়ার, রূপ আর সম্মানের অহংকার কতটা ফ্র্যাজাইল বা ভঙ্গুর, পোপ সেটাই কবিতার শেষভাগে বারবার মনে করিয়ে দিয়েছেন। আর এখানেই আসে কবিতার সবচেয়ে সিগনিফিক্যান্ট মেটাফোরটা, চায়না জার বা চীনামাটির পাত্র।
লিটারারি ক্রিটিক অব্রি উইলিয়ামস এবং ক্লিন্থ ব্রুকস এই রূপকটা নিয়ে দারুণ অ্যানালাইসিস করেছেন সোর্সগুলোতে। পোপ একটা এক্সপেন্সিভ চীনামাটির পাত্র ভেঙে যাওয়া এবং একজন নারীর সম্মান নষ্ট হওয়াকে একই স্কেলে মেপেছেন, অর সাম ফ্রেল চায়না জার রিসিভস আ ফ্ল। চীনামাটির পাত্র একবার ভেঙে গেলে বা সামান্য ফাটল ভরলেও যেমন সেটা আর আগের অবস্থায় ফেরে না, তেমনি ওই সমাজে কোনো মেয়ের নামে একবার স্ক্যান্ডাল রটলে তার অনার চিরতরে শেষ। সোসাইটি তাকে আর একসেপ্ট করবে না। কনসেপ্টটাই এক্সট্রিমলি টক্সিক এবং ঠুনকো। আর এই সোসাইটির মোরাল কম্পাস যে কতটা ব্রোকেন সেটা সবচেয়ে হার্ড হিট করে যখন পোপ লেখেন, নট লাউডার শ্রিক্স টু পিটিং হেভেন আর কাস্ট ওয়েন হাজব্যান্ডস অর ওয়েন ল্যাপডগস ব্রিথ দেয়ার লাস্ট। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। একটা ল্যাপডগ বা পোষা কুকুর মারা গেলে ড্রয়িং রুমে যে লেভেলের কান্নার ড্রামা হয়, নিজের স্বামী মারা গেলেও এক্স্যাক্টলি সেম রিয়াকশন। ইমোশনাল ডেপথ বলে কিছু নেই, তাদের কাছে একটা কুকুর আর একটা মানুষের জীবনের ভ্যালু লিটারালি সমান হয়ে গেছে। এই চূড়ান্ত সামাজিক অবক্ষয়ের চিত্র দেখানোর পর পোপ 1717 সালের এডিশনে ক্ল্যারিসার একটা স্পিচ অ্যাড করেন। যে ক্ল্যারিসা কিনা ব্যারেনকে ওই চুলকাটার কাছিটা সাপ্লাই দিয়েছিল, সে হঠাৎ করে ফিলসফার হয়ে গেল। হ্যাঁ, ক্ল্যারিসা এখানে মূলত পোপের নিজের মাউথপিস হিসেবে কাজ করছে। সে বলছে, এই যে এত মেকআপ, এত গ্ল্যামার, এগুলো তো টাইম অ্যান্ড এজিংয়ের কাছে হেরে যাবে। বয়স বাড়লে বা অসুখ হলে তো আর এই রূপ থাকবে না। তখন কি টিকে থাকবে? টিকে থাকবে কেবল গুড হিউমার বা ভালো স্বভাব। সে আর্গিউ করে যে বাহ্যিক রূপের এই ইলিউশনের পেছনে না ছুটে আমাদের ক্যারেক্টার বা ইন্টারনাল মোরালিটির দিকে ফোকাস করা উচিত। কিন্তু সবচেয়ে আয়রনিক পার্ট হলো কেউ ক্ল্যারিসার এই মরাল লেকচার শোনে না। কেউ পাত্তা দেয় না। স্পিচ শেষ হওয়ার সাথে সাথে সবাই আবার একটা কেয়টিক ঝগড়ায় ঝাঁপিয়ে পড়ে। মহাকাব্যে দেবতারা যেমন বজ্রপাত আর তরবারি নিয়ে লড়াই করে, এরা লড়াই করে ফ্যান, স্ন্যাপ বা নস্যি আর চুলের কাঁটা দিয়ে। বেলিন্ডা এক মুঠো নস্যি ব্যারনের নাকে ছুঁড়ে মারে, আর ব্যারন হাঁচতে হাঁচতে কাবু হয়ে যায়। ইটস অ্যাবসলিউট কমেডি। আর শেষ পর্যন্ত সেই বিখ্যাত চুলের গুচ্ছটা, সেই লকের কি হলো, কেউই সেটা আর পেল না। পোপ দেখাচ্ছেন সেই লকটা আকাশে উড়ে গিয়ে একটা তারামণ্ডলী বা কনস্টেলেশন হয়ে গেছে। যাকে বলে ক্লাসিক্যাল অ্যাপোথিওসিস। রোমান মাইথোলজিতে সম্রাট বা হিরোদের মৃত্যুর পর দেবতা বানিয়ে আকাশে স্থান দেওয়া হতো, আর পোপ একটা কাঁটা চুলকে আকাশে স্থান দিলেন। এর মাধ্যমে তিনি একদিকে অ্যারাবেলা ফার্মারকে অমর করে রাখলেন, আবার পুরো ভ্যানিটি ফেয়ারের বোকামিটাকেও পারফেক্টলি এক্সপোজ করলেন। স্যামুয়েল জনসন এই জন্যই বলেছেন, পোপ এমন একটা ইম্যাজিনারি ওয়ার্ল্ড ক্রিয়েট করেছেন যেখানে নিউ থিংস আর মেড ফ্যামিলিয়ার অ্যান্ড ফ্যামিলিয়ার থিংস মেড নিউ। আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে আমরা যদি পুরো ম্যাটেরিয়ালটা সামারাইজ করি, মানে একটা নিছক পারিবারিক গসিপকে আলেকজান্ডার পোপ একটা ইউনিভার্সাল মাস্টারপিসে কনভার্ট করেছেন। উইলিয়াম হ্যাজলি যেমনটা বলেছেন, তুচ্ছ জিনিস এখানে বিশাল আকার ধারণ করেছে। আর এখানেই পোপের ইউনিভার্সালিটি বা রেলেভেন্স। 18 শতকের ইংল্যান্ডের ওই ড্রয়িং রুমগুলো হয়তো আজ আর নেই, কিন্তু মানব চরিত্রের যে অহংকার, যে সুপারফিশিয়াল হাবভাব, সেটা কি খুব একটা পাল্টেছে? মোটেও না। আর এখান থেকেই আজকের জন্য সেই প্রোভোকেটিভ থট বা চিন্তার খোরাকটা আসে। যারা শুনছেন, একবার ভেবে দেখুন তো, যদি আলেকজান্ডার পোপ আজ বেঁচে থাকতেন, তবে মডার্ন সোসাইটির কোন সেক্রেড রাইটস অফ প্রাইড বা ভ্যানিটি নিয়ে তিনি তার নতুন ব্যঙ্গাত্মক মহাকাব্যটা লিখতেন? আমার তো মনে হয় সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার কালচার নিয়ে। আয়নার বদলে হয়তো থাকতো আইফোনের ফ্রন্ট ক্যামেরা, আর কসমেটিক পাওয়ার্সের বদলে থাকতো ইনস্টাগ্রাম বা টিকটকের বিউটি ফিল্টার। অ্যাবসলিউটলি। সেলফোরা হয়তো আমাদের সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন আর লাইকসগুলো পাহারায় থাকতো, যাতে আমাদের ডিজিটাল অনার বা ফলো অ্যাকাউন্ট নষ্ট না হয়। আর কারো আনফলো করা বা ব্লক করাটা হতো সেই লর্ড পিটারের কাঁচি চালানোর মতো কোনো বিশাল স্ক্যান্ডাল। একদম তাই। পোপের সময়ে যেমন একটা চুলের গুচ্ছ কাটা নিয়ে দুই পরিবার কোল্ড ওয়ারে নেমেছিল, আজও হয়তো একটা সামান্য কমেন্ট বা আনফ্রেন্ড করা নিয়ে ভার্চুয়াল জগতে তেমনি মহাযুদ্ধ হয়। 250 বছরের বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু আমাদের ভেতরে সেই টয় শপ অফ দ্য হার্ট আর ফেক ভ্যালিডেশনের নিড বোধহয় আজও এক্স্যাক্টলি সেম রয়ে গেছে। পোপের এই আয়নায় নিজেদের চেহারাটা আরেকবার দেখার স্কোপ রেখেই আজকের এই গভীর বিশ্লেষণ এখানে শেষ করছি।